একবার ভাবুন, আপনি একটি ভয়াবহ যুদ্ধের ময়দানে আছেন। আপনার চারদিকে অবিরাম বোমাবর্ষণ আর গুলির আওয়াজ। কিন্তু হঠাৎ আপনি বুঝতে পারলেন আপনার আসল শত্রু কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং এমন কিছু যা আপনি খালি চোখে দেখতেই পারেন না। এমন এক অদৃশ্য শক্তি যা আপনাকে ছোঁয়া মাত্রই আপনি বরফের মতো জমে গিয়ে প্রাণ হারাবেন। কোনো বুলেট যাকে থামাতে পারে না, কোনো দেওয়াল যাকে আটকাতে পারে না। বিজ্ঞান কি পারবে এই অলৌকিক দানবকে রুখে দিতে, নাকি মানুষের তৈরি বিজ্ঞানী হয়ে দাঁড়াবে তার ধ্বংসের কারণ? আজ আমরা এই রোমাঞ্চকর এবং রহস্যঘেরা সিনেমার গল্পটি শুনব। তৈরি হয়ে নিন, কারণ আজকের কাহিনীটি আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। গল্পের শুরু হয় ইউরোপের মালদোভা প্রজাতন্ত্রে। সেখানে তখন এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। আমেরিকান বাহিনী সেখানে শান্তি রক্ষার জন্য মোতায়েন রয়েছে। যুদ্ধের এক পর্যায়ে একজন আমেরিকান সৈনিক তার টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী তার ব্যাকআপ টিমের জন্য অপেক্ষা করার কথা ছিল, কিন্তু সে একাই পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ঢুকে পড়ার সিদ্ধান্ত নেয়। তার চোখে ছিল হাইপার স্কেপচাল ইমেজিং গগলস, যা রাতের অন্ধকারেও পরিষ্কার দেখতে সাহায্য করে। বিল্ডিংয়ের ভিতর পা রাখতেই তার রক্ত হিম হয়ে যায়। সে সেখানে সারি সারি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে। অবাক করার বিষয় হলো, মৃতদেহগুলো দেখে মনে হচ্ছে তারা যেন হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে মারা গিয়েছে। কৌতূহলে সৈনিকটি বিল্ডিংয়ের আরও গভীরে যায়। হঠাৎ তার চশমায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। একটি প্রায় স্বচ্ছ মানুষের মতো আকৃতির এক ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে চশমাটা খুলে ফেলে স্বাভাবিক চোখে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছুই নেই। একদম ফাঁকা অন্ধকার। অথচ চশমা পড়লেই সেই ভয়ানক অবয়বটি দেখা যাচ্ছে। সৈনিকটি বেস ক্যাম্পে রেডিওতে কিছু বলতে যাওয়ার আগেই সেই রহস্যময় ছায়াটি তার শরীরের ভিতর দিয়ে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তেই কোনো লড়াই করার সুযোগ না দিয়েই ঢলে পড়ে মৃত্যুর কোলে। এদিকে আমেরিকায় ডারপার একজন প্রতিভাবান বিজ্ঞানী মার্ক তার ল্যাবে ব্যস্ত। সে এমন একটি অস্ত্র তৈরি করেছে যা শব্দ তরঙ্গের মাধ্যমে যে কোনো শক্ত বস্তুকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। মার্কের কাছে বিজ্ঞান হলো মানুষের উপকারের জন্য, কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই যন্ত্রটিকে মানুষের উপর পরীক্ষা করতে চান, একে একটি মরণাস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য। মার্ক এই আইডিয়া একদম অপছন্দ করে, কিন্তু তার বস তাকে মনে করিয়ে দেয় যে তারা সরকারের হয়ে কাজ করেন এবং এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো জায়গা নেই। ঠিক সেই সময়ই অর্ডার আসে, মার্ককে এখনই মলদোভাতে যেতে হবে, কারণ সেখানে আমেরিকান সৈনিকদের ব্যবহৃত গগলসে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, যা সৈনিকদের প্রাণ কেড়ে নিচ্ছে। মার্ক মলদোভায় আমেরিকান বেসে পৌঁছানোর পর জেনারেল অরল্যান্ড এবং সিআই অফিসার ফ্রেনের সাথে দেখা করেন। তারা তাকে সেই মৃত সৈনিকের শেষ মুহূর্তের রেকর্ডিংটি দেখায়। মার্কের তীক্ষ্ণ নজর এড়িয়ে যায় না যে ওই ছায়াটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি বা ইন্টারফারেন্স নয়। জেনারেল জানান, গত 3 সপ্তাহ ধরে তাদের সিকিউরিটি ক্যামেরায় এমন অনেক কিছু ধরা পড়েছে। যারা মারা যাচ্ছে তাদের অটোপসি রিপোর্টে এক অদ্ভুত তথ্য পাওয়া গিয়েছে। তাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বরফের মতো জমে গিয়েছে, অথচ শরীরের উপরের চামড়া মারাত্মকভাবে পড়ে গিয়েছে এবং ক্ষয় হয়ে গিয়েছে। স্থানীয় মানুষেরাও এই ঘটনাগুলোকে নিয়ে অনেক আতঙ্কিত। শহরের দেওয়ালে দেওয়ালে কৃষকরা গ্রাফিটি আঁকছে, যাতে লেখা জেনোসাইড আরাটারে। এই আরাটারে হলো মালদোভার একটি লোককথা বা মিথ, যার অর্থ হলো যুদ্ধের বৃত্ত। সিআইএ মনে করছে এটি হয়তো শত্রুপক্ষের কোনো উন্নত ক্লক টেকনোলজি বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি। কিন্তু মার্ক নিশ্চিত নয়, সে সত্য জানতে চায়। সে সাথে করে নিয়ে এসেছে একটি বিশাল হাইপার স্ক্রিপ্টাল ক্যামেরা, যা গগলসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জেনারেল অরল্যান্ড মার্ককে একদল ডেল্টা ফোর্স অপারেটরের সাথে ফিল্ডে পাঠানোর সিদ্ধান্ত নেন। তাদের কাজ হলো আগের দিন নিখোঁজ হওয়া একটি টিমকে খুঁজে বের করা। এই টিমের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ক্যাব্রেরা, যিনি মার্কের পুরনো বন্ধু। তবে টিমের মেজর সেশনস একজন সিভিলিয়ান বিজ্ঞানীকে তাদের সাথে নিতে একদমই রাজি ছিলেন না। তার মতে যুদ্ধক্ষেত্রে বিজ্ঞানের চেয়ে সাহস আর অস্ত্র অনেক বেশি কার্যকর। টিমটি একটি 5 তলা অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে প্রবেশ করে, চারদিকে শ্মশানের নীরবতা। এগোতে এগোতে তারা অসংখ্য মানুষের লাশ পায়। বিদ্রোহী আর সৈনিক সবাই একেবারে মরে পড়ে আছে। হঠাৎ একটি বাথটাবের নিচে লুকিয়ে থাকা এক জ্যান্ত সৈনিককে তারা খুঁজে পায়, যার নাম সার্জেন্ট কমস্ট্রক।
সে প্রচণ্ড আতঙ্কিত। সে বারবার বলছে, ওরা কোনো মানুষ নয়, ওরা অশুভ আত্মা। ঠিক সেই সময়ই সেন্সরে হঠাৎ একটি মুভমেন্ট ধরা পড়ে। বিল্ডিংয়ের এক কোণে সেই অদ্ভুত স্পেকট্রাল বা ছায়া দেখা যায়। একজন সৈনিক সাথে সাথে গুলি চালায়, কিন্তু অবিশ্বাস্য, বুলেটগুলো এই শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে, যেন সেগুলো বাতাসে আঘাত করছে। সেই ছায়াটি সৈনিকটির শরীরের ভিতর দিয়ে যাওয়ার সাথে সাথেই সে মুহূর্তের মধ্যে প্রাণ হারায়। এরপর শুরু হয় এক নারকীয় তাণ্ডব। একের পর এক সৈনিক মরতে থাকে। গুলি, গ্রেনেড, কোনো কিছুই এই ছায়াগুলোকে আটকাতে পারছে না। মার্ক চিৎকার করে সবাইকে ফিরে আসতে বলে। ফ্রেন প্রথমে রাজি না হলেও যখন সে দেখে তাদের চোখের সামনে তাদের সেরা সৈনিকরা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, তখন সে পিছু হটতে বাধ্য হয়। মাত্র কয়েকজন সৈনিক কোনো মতে জানালা দিয়ে তারের সাহায্যে নিচে নেমে ট্রাকে উঠতে সক্ষম হয়। মার্ক তার ক্যামেরা দিয়ে এই পুরো ঘটনাটি রেকর্ড করে। সে লক্ষ্য করে এই ছায়াগুলোর অবয়ব মানুষের মতো, এমনকি তাদের মুখাবয়ব মানুষের অভিব্যক্তি ফুটে উঠেছে। আর এই আবিষ্কার মার্ককে বিভ্রান্ত করে তোলে। ফেরার পথে তাদের গাড়িটি একটি ল্যান্ডমাইনের বিস্ফোরণের কবলে পড়ে। চালক এবং সার্জেন্ট কমস্টক ঘটনাস্থলে মারা যায়। বাকিরা নিজেদের প্রাণ বাঁচাতে পাশের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে আশ্রয় নেয়। ফ্যাক্টরিটির চারপাশে এক অদ্ভুত লোহার গরুর বৃত্ত তৈরি করা ছিল। মার্ক লক্ষ্য করে এই ছায়াগুলো ফ্যাক্টরি পর্যন্ত আসলেও লোহার এই বৃত্তটি পার হতে পারছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য দেওয়াল তাদেরকে আটকে দিচ্ছে। ঠিক তখনই তারা ফ্যাক্টরির ভিতর থেকে একটি শব্দ শুনতে পায়। সতর্ক সৈনিকরা গুলি চালানোর প্রস্তুতি নেয়, কিন্তু দেখা যায় সেখানে কেবল দুটি অনাথ শিশু লুকিয়ে আছে, শাড়ি এবং তার ছোট ভাই বোগদান। ফ্রেন তাদের ভাষা জানতেন। শাড়ির কাছ থেকে জানা যায় তাদের বাবা এই লোহার গুঁড়ো দিয়ে এই সুরক্ষা বলয় তৈরি করেছিলেন। শাড়ি বিশ্বাস করে এই স্পেকট্রালগুলো হলো যুদ্ধের সময় মারা যাওয়া অতৃপ্ত আত্মা, যারা শান্তিতে নেই। মার্ক যখন শাড়ির বাবার কথা জিজ্ঞেস করে, শাড়ি তাকে পেছনের ঘরে নিয়ে যায়। দেখা যায় তাদের বাবা মারা গিয়েছেন ওই বলয়টি তৈরি করার সময়ই। তার মৃতদেহের কাছে একটি বিশেষ ম্যাপ এবং একটি সিরামিকের টাইলসের লকেট পাওয়া যায়। ম্যাপটিতে মাসারব নামের একটি জায়গার উল্লেখ ছিল, যা একটি পাওয়ার প্ল্যান্টের কাছে অবস্থিত। শাড়ি জানায় ওই এলাকা থেকেই এই আপদগুলোর উৎপত্তি হয়েছে। বেস ক্যাম্পে যোগাযোগ করার পর জানা যায় ভিতরের দিকে তাদের উদ্ধার করতে হেলিকপ্টার এবং ট্যাঙ্ক পাঠানো হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে খোলা জায়গায় যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। মার্ক হঠাৎ একটি বুদ্ধি বের করে। সে দেখে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে লোহার গুঁড়ো আছে। সে সৈনিকদের বলে এই লোহার গুঁড়োগুলো দিয়েই তারা স্পেকট্রাল বিরোধী বোমা বা বুলেট তৈরি করতে পারে। মার্ক তার হাইপার স্পেকট্রাল ক্যামেরাকে একটি বিশাল সার্চ লাইটে রূপান্তর করে, যাতে রাতের অন্ধকারেও তারা শত্রুদের দেখতে পারে। কিন্তু ভোরের আগেই বিপদ ঘনিয়ে আসে। স্পেকট্রালগুলো বৃদ্ধি করে পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে তারের সাহায্যে লোহার বলয়টি এড়িয়ে ফ্যাক্টরির ছাদে চলে আসে। আর শুরু হয় এক অসম লড়াই। তবে এবার সৈনিকদের কাছে মার্কের তৈরি স্পেশাল বুলেট আছে। লোহার গোড়া মিশ্রিত বুলেটের আঘাতে স্পেকট্রালগুলো সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা একটি পরিত্যক্ত বাসে করে সেই খোলা প্লাজার দিকে রওনা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর সার্চ লাইটের পাওয়ার শেষ হয়ে যায়। চারদিকে নিশ্চিদ্র অন্ধকার। হঠাৎ তারা ট্যাঙ্কের আওয়াজ পায়। রেস্কিউ টিম তাদের সার্চ লাইট জ্বলাতেই দেখতে পারে শত শত স্পেকট্রাল তাদের চারপাশের বিল্ডিংয়ে ওত পেতে আছে। ট্যাঙ্কের সাধারণ গোলাগুলি এই দানবদের ওপর কোনো কাজই করছিল না, উল্টো স্পেকট্রালগুলো ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। এই বিশৃঙ্খলার মাঝে ছোট্ট ছেলে বোগদান তার বাবার লকেটটিকে ঘোরাতে গিয়ে একটি স্পেকট্রালের সামনে পড়ে যায়। চোখের পলকেই সেই দানবটি বোগদানের ভিতর দিয়ে চলে যায়, আর তার বোন শাড়ির কান্নার রোল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। মার্ক বুঝতে পারে বোগদান আর বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারগুলো এসে পৌঁছায়। হেলিকপ্টারের পাখার প্রবল বাতাসে স্পেকট্রালগুলো এগোতে পারছিল না। মার্ক তার কাছে থাকা শেষ লোহার গ্রেনেডটি মাটিতে আছড়ে মারে, আর বাতাসের তোড়ে সেই লোহার গোড়োগুলো স্পেকট্রালদের আটকে দেয়, আর তারা কোনো মতে ওইখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। হেলিকপ্টারে করে তারা যাওয়ার সময় দেখতে পায় পুরো শহরটিকে স্পেকট্রালরা তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে। মার্ক এবং তার টিম
তারা সাধারণ কোনো বেসে না গিয়ে একটি রিফিউজি বাংকারে আশ্রয় নেয়। সেখানে মার্ক শারীর জখম হওয়া কাদের চিকিৎসা করার সময় বুকদানের সেই লকেটটি তাকে ফেরত দেয়। শারি জানায় তার বাবা ওই পাওয়ার প্ল্যান্টের জন্য সিরামিকের কন্টেনারে সরবরাহ করতেন। আর এই কথা শুনে মার্কের মাথায় বিদ্যুতের মতো একটি আইডিয়া চলে আসলো, আর সে সবকিছু মেলাতে শুরু করলো। স্প্রেকটালগুলো দেওয়াল ভেদ করতে পারলেও সিরামিক বা লোহা ভেদ করতে পারছে না কেন? কেন তারা স্পর্শ করলেই মানুষ জমে যাচ্ছে? মার্ক ঘোষণা করে, এটি কোনো ভূত নয়, এটি হলো পদার্থের এক বিশেষ অবস্থা যাকে বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এবং আলবার্ট আইনস্টাইন এই তত্ত্বটি দিয়েছিলেন। যখন কোনো পদার্থকে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যাওয়া হয় তখন তার পরমাণুগুলো একটি অভিন্ন শক্তিতে পরিণত হয় এবং বস্তুটি কঠিন হয়েও স্বচ্ছ হয়ে যায়। আর এটি তৈরি করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। আর তখন সে বুঝতে পারে মাসারো পাওয়ার প্ল্যান্টই হলো এটির মূল উৎস। এটি আসলে একটি অভ্যন্তরীণ উন্নত মরণাস্ত্র যা কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মার্কের কাছে এটির একটি সমাধান রয়েছে। যদি এগুলো পদার্থের একটি অবস্থান হয় তবে শক্তির পাল্টা ধাক্কা দিলেই এদেরকে ভেঙে ফেলা সম্ভব। সেই সৈনিকদের সাথে নিয়ে বাংকারের সব ইলেকট্রনিক্স আর ল্যাবের সরঞ্জাম দিয়ে কয়েক ডজন প্লাজমা ডিসচার্জ গান বা প্লাজমা বন্দুক তৈরি করে ফেলে। জেনারেল অরল্যান্ড তার অবশিষ্ট সৈন্য নিয়ে এক অনুপ্রেরণামূলক ভাষণ দেন। এটি কেবল বেঁচে থাকার লড়াই নয়, এটি মানব সভ্যতাকে রক্ষা করার লড়াই। এরপর সবাই মাসারো পাওয়ার প্ল্যান্টের দিকে রওনা হয়। সেখানে পৌঁছেই এক রোমহর্ষক যুদ্ধ শুরু হয়। মার্কের তৈরি প্লাজমা বন্দুকগুলো জাদুর মতো কাজ করছিল। এক একটি গুলিতে স্পেক্টারগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। সৈনিকরা বাইরের শত্রুদের সামলাতে থাকে, আর সেই সুযোগে মার্ক এবং ফ্যান প্ল্যান্টের ভিতরে ল্যাবে প্রবেশ করে। আর ল্যাবের ভিতরে তারা যা দেখে তাতে তাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তারা দেখে সেখানে সারি সারি মানুষের মস্তিষ্ক আর নার্ভাস সিস্টেম কাচের জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাদের মস্তিষ্কই এই স্পেকট্রালদের নিয়ন্ত্রণ করছিল। মার্ক তখন বুঝতে পারে এই প্রজেক্টটি কোনো দুর্ঘটনায় লিক হয়ে গিয়েছিল। এখন এই যন্ত্রণা বন্ধ করার একমাত্র পথ পুরো সিস্টেমকে শাটডাউন করা। বাইরের অবস্থা তখন শোচনীয়। স্পেকট্রালগুলো একটি বিশাল এলাকায় ঘূর্ণিঝড়ের মতো রূপ নিয়ে সৈনিকদের পিষে ফেলছে। ক্যাপ্টেন ক্যাব্রেরা এবং তার টিম মরিয়া হয়ে লড়াই করছে। ল্যাবের ভিতরে মার্ক একটি মেশিনের উপর উঠে দাঁড়ায়। তাকে থামানোর জন্য স্পেকট্রালগুলো তার উপর আক্রমণ করে, কিন্তু ফ্যান এখানে মার্ককে কভার দেয়। মার্ক জীবনের ঝুঁকি নিয়ে মেশিনের মূল কেবলগুলো টেনে ছিঁড়ে ফেলে। সাথে সাথে একটি বিশাল শকওয়েভ তৈরি হয় এবং পুরো পাওয়ার প্ল্যান্ট নিস্তব্ধ হয়ে যায়। সব স্পেকট্রাল ধুলোর মতো বাতাসে মিলিয়ে যায়। তাদের মুখবয়ে যেন এক চিলতে স্বস্তির হাসি দেখা যায়। যন্ত্রণাময় এক বন্দিদশা থেকে তারা মুক্তি পেয়েছে। মিশন শেষ হওয়ার পর মার্ক সেই ল্যাবের ঝাড়ে রাখা অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলোর লাইফ সাপোর্ট বন্ধ করে দেয়। ফ্যান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ সরকার হয়তো এইগুলো নিয়ে আরও গবেষণা করতে চাইবে। কিন্তু মার্ক জানতো এই অমানবিক বিজ্ঞানকে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। এই মানুষগুলোর চিরস্থায়ী শান্তি পাওয়ার প্রয়োজন ছিল। কয়েকদিন পর আমেরিকান সেনাবাহিনী মালদোবায় একটি নতুন বেস তৈরি করে। মার্ক তার কাজ শেষ করে আমেরিকায় ফেরার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে সারি তাকে ইংরেজিতে ধন্যবাদ জানায়, যা ছিল এক নতুন আশার প্রতীক। কিন্তু সিনেমার শেষ দৃশ্যে আমাদেরকে এক তিক্ত সত্য মনে করিয়ে দেয়। মার্ক চলে গেলেও সেনাবাহিনী সেই পাওয়ার প্ল্যান্টের বংশবেশ থেকে মেশিনগুলোকে তুলে নিচ্ছে। তারা আবারও সেই প্রযুক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করবে, আর মানুষের লোভ হয়তো আবার নতুন কোনো ধ্বংসলীলার জন্ম দেবে। আর সবশেষে আমরা বলতে পারি স্পেকট্রাল সিনেমাটি আমাদের দেখায় যে বিজ্ঞান যখন নৈতিকতা হারায় তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে। মানুষের তৈরি আবিষ্কার যখন মানুষের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়ায় তখন জয় কেবল অস্ত্রের নয়, বরং প্রজ্ঞার হওয়া উচিত। এই মুভি এক্সপ্লেনটি আপনার কেমন লাগলো? বিজ্ঞানের এই অপব্যবহার নিয়ে আপনার মতামতটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও রহস্যময় সিনেমার ব্যাখ্যা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকার চেষ্টা করুন। টাটা, বাই বাই।